আমাদের যা কিছু হয় আমি সবসময় বলি যে ভালো কিছু হয়, যদি তোমার মোটিভটা ভালো থাকে তাহলে সবসময় ভালো কিছুই হবে। তো এইটা আমি ইংরেজিতে ওই যে বলে না, হোয়াট এভার হ্যাপেন্ড হ্যাপেন্ড ইজ কারেক্ট। তো এইটাই কারণে বললাম যে দেখো, প্রত্যেক দিন তুমি যে কাজগুলো করার জন্য রেডি হবা, সেই কাজের অনেক সময় দেখবা যে মাঝখানে এমন কিছু আনএক্সপেক্টেড, আনওয়ান্টেড ঘটনা ঘটতে পারে যে তোমার ওই সময় কাজটা করার বুদ্ধি নেই। তো আজকে যেমন আমাদের হচ্ছে দুপুরের ক্লাসটা আমরা প্রথমে একটু পিছাই দিয়েছিলাম, তারপরে সন্ধ্যায় দেওয়ার কথা, তারপরে দেখা গেল যে আজকে আমরা রাতে আসলাম। কারণটা কি? কারণটা হলো যে আজকে এমন একটা ইন্টারেস্টিং দিন যে আমার খুব ঘনিষ্ঠ যে বন্ধুবান্ধবরা তারা আসছে, তাদের সাথে একদম মানে দেখা না করার কোনো বুদ্ধি নেই, এবং একটা পর একটা 3-4টা প্রোগ্রামে যাইতে হয়েছে। এই কারণে হচ্ছে যে যেই টাইমে আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাস নেওয়ার কথা সেই সময় আমরা আসতে পারিনি। তো যাই হোক, ওই যে যেটা হয় যে অনেক সময় বন্ধুত্বদের মানে ইয়াটা এমন থাকে যে না যায় কোনো বুদ্ধি থাকে না, এই কারণে হচ্ছে যে আজকে কয়েকবার টাইম আমাদের হচ্ছে চেঞ্জ হয়েছে। তো ইনশাল্লাহ আমরা সুপার কমান্ডো সেকেন্ড টাইম ব্যাচে যে পড়ছি যে স্টাইলে, আলহামদুলিল্লাহ মানে এই মাস হচ্ছে কি মার্চ, এপ্রিলের 5 তারিখের মধ্যে কিন্তু ইনশাল্লাহ আমাদের পুরো সিলেবাসটা শেষ হয়ে যাবে আল্লাহ যদি রহমত করে। এবং এরপরে যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের সেকেন্ড টাইমের পরবর্তী নতুন ব্যাচ এপ্রিলের 15 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, এপ্রিলের 15 তারিখ। এবং ইন্টারেস্টিং জিনিস, যারা এই যে প্রথম ব্যাচ থেকে পরে পুরো সিলেবাস আয়ত্তে নিয়ে আসলো, যে সব কমপ্লিট হয়ে গেল, যে তাইলে কি ভাই আমরা আবার কি 15 তারিখের ব্যাচে নতুন করে ওদের ভর্তি দেবে? নো, 15 তারিখের ব্যাচ ওদের জন্য পুরাটাই উপহার। তার মানে হচ্ছে যারা প্রথম থেকে শুরু করলো তারা মানে আরও সামনে 2টা ব্যাচ পুরো উপহার হিসাবে পাবে। 15 এপ্রিল থেকে যে ব্যাচটা শুরু হবে সেটা পুরোটাই উপহার হিসাবে পাবে। এপ্রিল পড়বে, মে পড়বে, জুন জুলাইয়ের মধ্যে আরেকবার পুরো সিলেবাস শেষ হবে ইনশাল্লাহ। এরপরে যেটা হতে যাচ্ছে সেটা হলো যে তোমার এইচএসসি পরীক্ষার পরে নতুন করে যে ফাইনাল যে ব্যাচটা হবে সুপার কমান্ডো, সেই ব্যাচে আবার তারা আরেকবার উপহার হিসাবে পাবে। তারপরে যত আগের থেকে একটা স্টেট মেডিকেলের জন্য সুপার কমান্ডোর সাথে শুরু করছে সে তত আগায় থাকবে, একদম ক্লিয়ার কাট কথা। আর আমি বারবার বলি যে মেডিকেলের ক্ষেত্রে নাবিল একাডেমির সাথে অন্য কোনো কিছু মিলাইতে যাবা না, মানে এটা মিলাবাই না, মিলাইলে তুমি পড়াশোনায় বুঝো না। মেডিকেলের ক্ষেত্রে আমরা যেভাবে জিনিসগুলোকে তৈরি করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, যে সামারি তুমি করার পরে তুমি প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট সুন্দর করে পড়ে দাগানো লাইনগুলো পড়বা। এরপরে তুমি হচ্ছে যে ওই আমাদের সাথে লাইভে জয়েন হয়ে গেলে লাইভে আমি অ্যানালাইসিস করবো, করে কার কোথায় সমস্যা সেটা ইনশাআল্লাহ আলোচনার মধ্যেই সমাধান হয়ে যাবে। এবং প্রথম থেকে তুমি যা পড়ছো রেগুলার রিভিশনের মধ্যে রাখবা, 1 নম্বর স্টুডেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে রাব্বি যদি নেলবা বলে ইনশাআল্লাহ আমরা শুরু করি। আমরা খুব ফাস্ট পড়বো আজকে। আসলে আমাদের আরও অনেকগুলো ক্লাস ছিল, অনেকগুলো মানে হচ্ছে যে অনেকগুলো অন্য টপিকস নিয়ে আলোচনার ইয়ে ছিল, কিন্তু আজকে আমাদের মেইন যেটা আগে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে আমরা ইনশাআল্লাহ পড়াই ফেলতে চাই। ওকে, তাহলে শুরু করি। বিসমিল্লাহ। নিচের কোন ভিটামিনটি পানিতে দ্রবণীয়? ভিটামিন যে রয়েছে এটা 2 রকম, কিছু আছে পানিতে দ্রবণীয়, কিছু পানিতে অদ্রবণীয়। খেয়াল রাখবো যে পানিতে দ্রবণীয় হচ্ছে ভিটামিন বি এবং সি, আর চর্বিতে যে দ্রবণীয় সেটা হচ্ছে অ্যাডেক, ADEK। হ্যাঁ, এই 4টা হচ্ছে চর্বিতে দ্রবণীয়। তাহলে পানিতে দ্রবণীয় ভিটামিন ডি কমপ্লেক্স। তাহলে একটু দ্রুত ইয়া করবো ইনশাল্লাহ, আমার মনে হয় প্রত্যেকে পারবো। নিচের কোনটি সরল প্রোটিনের উদাহরণ নয়? সরল প্রোটিন 7 রকম: অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেনিন, প্রোলামিন, প্রোটামিন, হিস্টোন, স্ক্লোপ্রোটিন। দেখো যে এর মধ্যে কোনটা নাম নেই, অ্যালবুমিন আছে, গ্লোবিউলিন, লিপোপ্রোটিন নাই, হিস্টোন এটা আছে। তাহলে সরল প্রোটিনের উদাহরণ নয় লিপোপ্রোটিন। তাহলে প্রোটিনের যে প্রকারভেদ সামারিতে আমরা যেটা বলছি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, খুব ভালো করে ইনশাল্লাহ মাথায় নিতে হবে। ওকে, নিচের কোনটি অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য নয়? মানে নয় কোনটা, এই টাইপের প্রশ্ন মেডিকেলে খুবই আসে। মানবদেহে বিদ্যমান প্রায় সবগুলো অ্যামিনো অ্যাসিড আলফা অ্যামিনো অ্যাসিড, এটা সত্যি কথা। তারপরে এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। পানিতে অদ্রবণীয়, এইটা কিন্তু মিথ্যা কথা। পানিতে দ্রবণীয়, অ্যালকোহলে অদ্রবণীয়, তারপরে এটা মিথ্যা কথা দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওকে, এইটা হচ্ছে তাহলে ওই লাইনটা। আচ্ছা দেখি, ইউরিয়া সংশ্লেষণে সহায়তা করে, ঠিক আছে। প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হলো 20টা। যে আমাদের হাতে পায়ে যেমন 20টা ফিঙ্গার আছে, এরকম প্রোটিন গঠনকারী হচ্ছে যে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হলো 20। তাহলে পানিতে দ্রবণীয় এবং অ্যালকোহলে অদ্রবণীয়, এটা হচ্ছে মিথ্যা কথা। ওকে, কোন প্রোটিন পানিতে অদ্রবণীয়? তার মানে প্রোটিনটা পানিতে অদ্রবণীয় কোনটা? দেখো, পানিতে দ্রবণীয় যেটা ছিল, এটা আমার খেয়াল রাখার বুদ্ধি আমি শিখাই দেয়। পানিতে দ্রবণীয় হচ্ছে দ্রবণীয়, এটা সামারিতে সব আমি বলছি, কিন্তু APH, অ্যালবুমিন, এতে অ্যালবুমিন, পিতে হচ্ছে এতে অ্যালবুমিন, পিতে হচ্ছে প্রোটামিন, আর এইটা হচ্ছে হিস্টোন। এই 3টা হচ্ছে পানিতে দ্রবণীয়, আর বাকি যেগুলো আছে অদ্রবণীয়। তাহলে অদ্রবণীয় হচ্ছে গ্লুটেনিন, এই গ্লুটেনিন হচ্ছে পানিতে অদ্রবণীয়। ফার্স্ট করব ইনশাআল্লাহ, মাথায় চলে আসবে। কোনটি পানিতে ও লঘু লবণের দ্রবণে? ডিমের যে সাদা অংশ আছে না, যেটা অ্যালবুমিন, সেটা পানিতে এবং লঘু লবণের দ্রবণে দ্রবণীয়। তাহলে এইটা যদি প্রশ্ন করে পানিতে এবং লঘু লবণের দ্রবণে ডিমের সাদা অংশ, ডিমের সাদা অংশটা হচ্ছে অ্যালবুমিন, সাদা অংশ হচ্ছে অ্যালবুমিন। আর যেটা হচ্ছে কুসুম, যেটা আছে কুসুমে থাকে গ্লোবিউলিন, সাথে সাথে নোট ডাউন করে ফেলো ইনশাআল্লাহ।
নিম্নে কোনটি অ্যামিনো অ্যাসিডের কাজ নয়? তার মানে অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য অ্যামিনো অ্যাসিডের কাজ হয় নয়, এখান থেকে কিন্তু ইনশাল্লাহ প্রশ্ন হবে। দেখি আমরা কি রয়েছে। আমিষ সংশ্লেষণ করা মানে আমিষ তৈরি করা, ঠিক আছে। ইউরিয়া তৈরিতে সহায়তা করা, ঠিক আছে। গ্লিসারল তৈরিতে কিন্তু অ্যামিনো অ্যাসিডের কোনো কাজ নেই, এটা মিথ্যা কথা। দেহ গঠনে সহায়তা করা, এটাও ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আমিষ সংশ্লেষণ করে, ইউরিয়া তৈরিতে সহায়তা করে, ঠিক আছে। গ্লিসারল তৈরিতে এর কোনো সহায়তা নেই, তাহলে অ্যামিনো অ্যাসিডের কাজ নয়, এটার বৈশিষ্ট্য হয়। হ্যাঁ, ওকে। এরপর নিচের কোনটি চর্বির বৈশিষ্ট্য নয়, মানে চর্বির বৈশিষ্ট্যের মধ্যে কোনটা নয়, এই জায়গা থেকে হচ্ছে প্রশ্নটা এসেছে। এর গলনাঙ্ক খুব কম না, এর গলনাঙ্ক বেশি হওয়ার কথা, মানে অল্প এসে গলবে না, বেশিতে গলবে। নিম্ন তাপমাত্রা জমাট বাঁধে, ঠিক আছে। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দিয়ে তৈরি, ঠিক আছে, কোনোটি না। তাই এর গলনাঙ্ক খুব কম, এটা কিন্তু একটা মিথ্যা জিনিস। ওকে, তাহলে চর্বির বৈশিষ্ট্য নয় এটা। কোনটি স্টেরয়েড? ডিজিটালিন, এটা হচ্ছে একটা স্টেরয়েড। ডিজিটালিন যেটা, এটা হচ্ছে একটা স্টেরয়েড। কোনটি স্টেরয়েড? এটা ডিজিটাল। আর দেখারই দরকার নেই, এমনিতে আমরা জানি এটা। কোনটি অ্যালকোহলে দ্রবীভূত হয়? তা আমরা জানি যে ওই যে ঢাকাইয়া পোলা যে আছে না, তারা অ্যালকোহলে দ্রবণীয় হয়। প্রোটামিন না, প্রোলামিন। এই যে ঢাকাইয়া পোলা, হ্যাঁ, 70 থেকে 80% অ্যালকোহলে দ্রবণীয়। পোলা এ হচ্ছে 70 থেকে 80% অ্যালকোহলে দ্রবণীয়, 70 থেকে 80% অ্যালকোহলে দ্রবণীয়, অ্যালকোহলে দ্রবণীয় প্রোলামিন। ওকে, ফাইন। ভিটামিন বি এবং সরবিটল, এটা তৈরিতে ব্যবহৃত হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজের যে ব্যবহার আছে সেখানে দেখবো আমরা ভিটামিন বি এবং সরবিটল তৈরিতে এটা ব্যবহৃত হয়। দেখো, তুমি সামারি যখন করে ফেলছো, তোমার পড়া হচ্ছে 75-80% হয়ে গেছে, তার সাথে তুমি প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট আর হচ্ছে দাগানো বইয়ের লাইনগুলো করে ফেলো, করে আমাদের সাথে হচ্ছে যে একদম লাইভ করে ফেলো। বাস দেখবা যে পড়া তোমার একদম দ্রুততার সাথে ইনশাল্লাহ আগায় যাবে, একদম কিচ্ছু মনে হবে না। আচ্ছা, তো এবার আমরা একটু জৈব রসায়ন থেকে একটু জাস্ট খালি ধরবো, দেখি যে কার কতটুকু মাথায় আছে। এমনিতে একটু কয়েকটা জিনিস, একটা জিনিস বলবো, অন্য কিছু না। যেমন দেখো, একটা জিনিস আমরা পড়ি না যে নিউক্লিওফিলিক, যে কেউ হ্যাঁ বলবে যে হ্যাঁ পড়ি নিউক্লিওফিলিক। আমি সবসময় বলি নিউক্লিওফিলিক মানে যেটা নিউক্লিয়াসকে পছন্দ করে। নিউক্লিয়াস, এটা মনে রাখার একটা বুদ্ধি শিখিয়ে দেয়। নিউক্লিয়াস হচ্ছে যেমন ধরা যাক, নিউক্লিওফিলিকের সাথে কি মিলাইলাম? নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে হচ্ছে যেমন ধরা যাক আর্জেন্টিনা যদি টিমটা হয়, এটা নিউক্লিয়াসকে, যেটা বলো এটা নিউক্লিয়াস হচ্ছে মেসি, তাহলে মেসির জার্সি নাম্বার কত? 10। তাহলে নিউক্লিওফিলিক যেটা, সেইটার পারমাণবিক সংখ্যার যোগফল 10 অথবা 9 হবে। কিরকম? যেমন OH, এটা অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, হাইড্রোজেনের 1, 8 একে 9 না, তাহলে এটা হচ্ছে নিউক্লিওফিলিক। তারপরে CH3, 6 আর 3 হচ্ছে 9, এটা হচ্ছে নিউক্লিওফিলিক। তারপরে হচ্ছে H2O, হাইড্রোজেন 2টা আর একটা অক্সিজেন, 8 2 10, এটা নিউক্লিওফিলিক। তার মানে যেইটা পারমাণবিক সংখ্যার যোগফল 9 অথবা 10, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক। আর এগুলো কি আছে? ইলেকট্রোফিলিক। কি আছে বলো? ইলেকট্রোফিলিক। ইলেকট্রোফিলিকটা খেয়াল রাখবো আমরা, খুব সহজ জিনিস। ই হচ্ছে সেকেন্ড ভায়েল না, ই, যেমন এ হচ্ছে প্রথম ভায়েল, তারপরে সেকেন্ড ভায়েল হচ্ছে ই। এরকম বর্ণগুলোকে যদি আমরা সিকোয়েন্স অনুসারে লিখি, তাহলে সেকেন্ড বর্ণটার নাম কি? এর পরের বর্ণটা বি, বি দিয়ে হয় কি? বাংলাদেশ এয়ারফোর্স। তার মানে বোরন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড, এগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক। তাহলে নিউক্লিওফিলিক এবং ইলেকট্রোফিলিকের যদি এক্সাম্পল আসে, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় এখান থেকে পারবো। একদম সহজ জিনিস, জাস্ট একটু খেয়াল করবা যে হ্যাঁ এরকম তো হইতে পারে। তাহলে নিউক্লিওফিলিক এবং ইলেকট্রোফিলিকের পার্থক্য বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো যে এই যে যখন একটা জিনিস পড়বো তখন একটু বুদ্ধি করে পড়বো। যেমন ফেনল আছে না, ফেনল। ফেনল হচ্ছে যে ধরো যে 3টা শনাক্তকরণ বিক্রিয়া আছে, তা খেয়াল রাখবা ফেনল হচ্ছে একটা ফেইলিওরের মতো, ফেইলিওর। তাহলে ফেইলিওর মানে কি? ফেইলিওর মানে বিফল। তাহলে বিতে হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ঠিক আছে। তারপর ফতে হচ্ছে ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা, ফেরিক ক্লোরাইড পরীক্ষা। আর লতে হচ্ছে লিবারম্যান পরীক্ষা। লতে কি বলতো? লিবারম্যান পরীক্ষা, লিবারম্যান পরীক্ষা। তো তুমি খেয়াল করো যে ফেনল শনাক্তকরণ পরীক্ষা হয় কোনটা, নয় কোনটা, এখান থেকে যে প্রশ্ন আসে পারবে না। তাহলে ফেনল হচ্ছে ফেইলিওর, ফেইলিওর হচ্ছে বিফল, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ফেরিক ক্লোরাইড পরীক্ষা, লিবারম্যান পরীক্ষা। তার মানে জৈব যখন তুমি পড়বা, তখন তুমি খেয়াল করবা যে এটাকে আমি কোন প্যাটার্নে পড়লে পরে আমার সহজে মাথায় থাকবে, টেকনিকটা কি, আন্দাজে মুখস্থর কিছু নাই, ঠিক আছে। টেকনিক দিয়ে পড়বা, দেখবা যে ইনশাল্লাহ পড়াগুলো মাথায় চলে আসবে। ওকে, এবং প্রত্যেক দিন একটু একটু করে পড়তে হয়, তাইলে হয়ে যাবে। আচ্ছা, দেখো ইংলিশের ক্ষেত্রে আমরা পার্টস অফ স্পিচ, টেন্স, তারপরে কন্ডিশনাল, হ্যাঁ, এরপরে যেটা রয়েছে যে সেন্টেন্স। সেন্টেন্স যখন আমরা পড়তে যাই, আমি জাস্ট একটু বলে রাখি, সেন্টেন্সের ক্ষেত্রে আমাকে যে জিনিসটা ভালো করে মাথায় নিতে হবে, হ্যাঁ, সেন্টেন্স থেকে আসে কীরকম। যেমন কোনটা বাক্য সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড, এরকম প্রশ্ন কিন্তু প্রায় আসে। 2-3 মিনিটে কি অংশটা আয়ত্তে আনা সম্ভব? সম্ভব। কীরকম? ধরো যে একটা তুমি বক্স করে ফেলো,
একদিকে লেখা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এখানে লেখো কমপ্লেক্স সেন্টেন্স, দ্রুত লেখো, এখানে লেখা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড। ওকে, তা আমি সবসময় বলি যে পড়ার সিস্টেম হচ্ছে যেটা আগে সহজ সেটা আগে মাথায় নিব। সিম্পল যেটা রয়েছে, হ্যাঁ এই সিম্পল হচ্ছে সিঙ্গেল, এস দিয়ে না সিঙ্গেল, তার মানে সিঙ্গেল ফাইনাইট ভার্ব থাকবে, সিঙ্গেল ফাইনাইট ভার্ব, সিঙ্গেল ফাইনাইট ভার্ব। সিম্পল মানে যেটা ফাইনাইট ভার্ব কটা, একটা থাকবে। ওকে ফাইন। এবং সিম্পলের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবে, ডিআইবি হবে। ডিআইবি বলতে ডেসপাইট এটা থাকতে পারে, ডেসপাইট। আইতে হচ্ছে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, অথবা বিতে হচ্ছে বিকজ অফ। কি হতে পারে বলো, বিকজ অফ। তাইলে এই সিম্পলে এইটুক খালি মাথায় রাখবা যে এটা সিঙ্গেল ফাইনাইট ভার্ব, ডিআইবি ডেসপাইট, ইনস্পাইট অফ, বিকজ অফ। ওকে, এগুলো থাকবে। কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে কম্পাউন্ডের ক্ষেত্রে খেয়াল রাখো ফ্যান বয়েস দিয়ে খেয়াল রাখো, ফ্যান বয়েস। তার মানে এটা কি, কম্পাউন্ডের সাথে ফর থাকতে পারে, অ্যান্ড থাকতে পারে, নর থাকতে পারে, বাট থাকতে পারে, অর থাকতে পারে, ইয়েট থাকতে পারে, সো থাকতে পারে, দেয়ারফোর থাকতে পারে। হ্যাঁ, এগুলো থাকতে হচ্ছে কম্পাউন্ড। এবং খেয়াল রাখবে যে কম্পাউন্ড যেটা হয় সেখানে দুইটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ থাকে। দুইটা কি থাকে বলতো, প্রিন্সিপাল ক্লজ থাকে। প্রিন্সিপাল ক্লজ থাকে দুইটা, প্রিন্সিপাল ক্লজ দুইটা থাকবে, ঠিক আছে, দুইটা থাকবে। আর কমপ্লেক্স যে আছে এইখানে খেয়াল রাখবা যে অ্যাজ, সিন্স, হোয়েন, ইফ, তারপরে দো, অলদো, তারপরে ওই যে টিল, আন্টি, এক কথায় ডাব্লিউএইচ, যে কোনো ওয়ার্ড যতগুলো আছে এগুলো সবগুলো যে কোনো থাকতে পারে, এটা কমপ্লেক্স। এবং কমপ্লেক্সের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা যে কমপ্লেক্সের ক্ষেত্রে একটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ, হ্যাঁ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। একটা কি, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো সামারিতে তো তুমি আরো পাবা, এটা আমি জাস্ট তোমাকে বললাম। তাহলে তোমার আগে যেই জায়গা থেকে প্রশ্নটা আসবে, কিভাবে আসবে সেই জিনিসটাকে বুঝে ফেলা। যে সিম্পলি একটা ফাইনাইট ভার্ব থাকবে, ডিআইবি ডেসপাইট। দেখো ডেসপাইটের সাথে কিন্তু কোনো প্রেপোজিশন নাই, ঠিক আছে। এরপরে কি রয়েছে বলো, ইনস্পাইট অফ, এরপর হচ্ছে বিকজ অফ। তাহলে এগুলো হচ্ছে সিম্পল। কম্পাউন্ডের ক্ষেত্রে ফ্যান বয়েস, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, দেয়ারফর, এরকম। এবং দুইটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ থাকবে। হ্যাঁ, মানে কোনো ক্লজের সাথে আরেকটা ক্লজের কোনো নাই যে একজন আরেকজনের উপর নির্ভরশীল হবে, এরকম না। কমপ্লেক্সের ক্ষেত্রে অ্যাজ, সিন্স, হোয়েন, দো, অলদো, ডাব্লিউ, এক কথায় দ্যাট, এনি কাইন্ড অফ ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা আছে সেটা। আর একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। এগুলোর মধ্যে কিছু আবার ক্ষেত্রে ব্যতিক্রম থাকে। যেমন যদি আমি একটা বাক্য লিখি, যেমন there is no mother but loves her child, but loves her child, loves her child। এখানে যে বাটটা আছে না, নর্মালি যেভাবে বাট থাকলে তো কম্পাউন্ড হয়, কিন্তু এটা কম্পাউন্ড, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কি কারণে হলো, এই বাটটা মূলত হু ডাজ নট এর পরিবর্তে বসছে, হু ডাজ নট এর পরিবর্তে বসছে। তার মানে হু ডাজ নট এর পরিবর্তে যখন বসছে, তা হু আসছে মানে কি, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কারণে there is no mother but loves her child, এই বাট থাকার পর এটা কম্পাউন্ড না, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স বলো, কমপ্লেক্স। তাহলে এই অনুযায়ী একটু রেগুলারিটি মেনটেন করে পড়বা, দেখবা যে তোমার ইনশাল্লাহ দেখবা যে ইনশাল্লাহ মাথায় চলে আসছে। আল্লাহর রহমতে বারবার যে আচ্ছা এটা এরকম করে করতে হয়। ওকে, আচ্ছা, তো আমরা একটু ইংলিশের ক্ষেত্রে যেটা রয়েছে একটু ভোকাবুলারি, তারপরে বাংলার ক্ষেত্রে ওই যে যে রয়েছে এগুলোতে একটু যাবো। ধরো ইংলিশের ক্ষেত্রে যদি আমরা যাই, ধরো যে ভোকাবুলারির ক্ষেত্রে একটু যাব। আচ্ছা দেখি, সিনোনিম অফ ইমপারমিয়াবল। এসি সারলে কাশি, কাশি সারলে আবার ভেজা। খুব স্লো পড়ছি আমরা। ইমপারমিয়াবল মানে হচ্ছে যে অভেদ্য, যেটা হচ্ছে
মানে ভেদ করতে পারে না, এটা কি হতে পারে? ইমপেনিট্রেবল। পেনিট্রেট মানে হচ্ছে ভেদ করা, ইমপেনিট্রেবল মানে অভেদ্য, তাহলে এটা সিনোনিম। ইমপারমিয়েবল মানে যেটা অভেদ্য। ওকে ফাইন। দিওর সুদিং, সুদিং হচ্ছে খুব কমফোর্টেবল, এরকম কিছু আছে নাকি? কমফোর্টেবল, সুদিং, খুব কমফোর্টেবল। ডেস্ট্রয়, ডেস্ট্রয় মানে ধ্বংস করা, রুইন। ডেস্ট্রয় হচ্ছে ধ্বংস করা। স্ক্রুপিউলাস, স্ক্রুপিউলাস মানে খুব সচেতন, তাহলে কেয়ারফুল। হ্যাঁ, স্ক্রুপিউলাস সচেতন, কেয়ারফুল সচেতন। দি ওয়ার্ড আইকন, আইকন মানে হচ্ছে প্রতিমা, যেটাকে আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ অবশ্যই ঠিক হবে ইব্রাহিম মিয়া। 7 মার্কেটে চান্স পাওয়া কোনো কঠিন কাজ না, যদি তুমি প্রথমবার যদি ঠিকভাবে পড়ে থাকো, এইবার পড়লে অবশ্যই এটা ইজিলি সম্ভব ইনশাল্লাহ, আমার মতো ইজিলি সম্ভব। সিনোনিম অফ দ্য স্ক্রুপুলাস, যেটাতে চান্স পেয়েছে এটাও খুবই ভালো ফিউচার, কিন্তু সরকারি মেডিকেলে বললে তা আরও বেটার অবশ্যই। আইকন যেটা রয়েছে এটা হচ্ছে সিম্বল। এক্ষেত্রে যেটা দেখো যে আমাদের কাছে তো পড়ছো, আমাদের সাথে কোথাও ভালো পড়ায় নাকি ইব্রাহিম, এটা দেখবা যে আমরা যে স্টাইলে পড়ার চেষ্টা, যদি ভালো পড়ায় তাহলে সেখানে পড়তে হবে, আর যদি বুঝো যে না এখানে নাম্বার 1, তাহলে যে ইনশাআল্লাহ যে হচ্ছে যে সুন্দর করে পড়তে হবে। ওকে, আচ্ছা এরপরে কি রয়েছে দেখি। আইকন মানে হচ্ছে ওই যে সিম্বল, মডেল। হোয়াট ইজ দ্য সিন? রিমার্কেবল, রিমার্কেবল মানে হচ্ছে কয় না যে ভাই খুব মানে আকর্ষণীয়। হ্যাঁ, রিমার্কেবল, তাহলে এটা কি হইতে পারে? আকর্ষণীয় বা উল্লেখযোগ্য। নোটওয়ার্দি, নোটওয়ার্দি মানে হচ্ছে এটা হচ্ছে রিমার্কেবল, সিনোনিম। ওকে, রিমার্কেবল। ওকে, এটা কিন্তু খুব ভুল হয় স্টুডেন্টের। একাডেমিক, একাডেমিক মানে হচ্ছে স্কলাস্টিক। একাডেমিক মানে হচ্ছে যে তোমার এটাকে আমরা বলতে পারি যে এটা কি বলবো, পাণ্ডিত্যপূর্ণ এরকম কিছু, তাহলে এটা হচ্ছে স্কলাস্টিক। একাডেমিক ইজ সিমিলার টু স্কলাস্টিক। এই 7টা পড়লাম, সাথে সাথে রিভাইজ করে ফেলতে হবে। ইমপারমিয়েবল তার মানে হচ্ছে অভেদ্য, তাহলে ইমপেনিট্রেবল। ইমপারমিয়েবল মানে ইমপেনিট্রেবল। তারপরে সুদিং, সুদিং হচ্ছে কমফোর্টেবল। সুদিং মানে এটা কি বলতো? কমফোর্টেবল। এবার হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ডেস্ট্রয়? ডেস্ট্রয় মানে হচ্ছে রুইন। ডেস্ট্রয় বলতে এটা কি বলতো? রুইন হবে। তারপরে সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্ক্রুপুলাস। স্ক্রুপুলাস মানে হচ্ছে তোমার খুব সচেতন, এটা হচ্ছে কেয়ারফুল। দ্যাট আইকন মিন্স, আইকন মানে হচ্ছে তোমার সিম্বল। হ্যাঁ, আইকন মানে হচ্ছে সিম্বল। এরপরে কি রয়েছে? রিমার্কেবল। রিমার্কেবল মানে হচ্ছে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ইব্রাহিম মিয়া। মানে একজন মেডিকেল আমাদের জন্য পড়লো, পড়ার পরে সে চান্স না পাওয়ার পরে যদি বলে যে আমরা ভালো পড়াই, তাহলে সত্যিকার অর্থে আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো পড়াই। ভেরি নাইস, থ্যাংক ইউ। তাহলে রিমার্কেবল মানে হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে তোমার নোটওয়ার্দি। একাডেমিক ইজ সিমিলার টু হচ্ছে স্কলাস্টিক। স্কলাস্টিক, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। কারণ একদম চান্স পাওয়ার পরে তো সবাই কয় ভালো, চান্স না পাওয়ার পরে ভালো বলা, এটা হচ্ছে খুব ভালো লাগে আমার। তারপরে আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ। আসলে গ্যারান্টি তো কাউকে আমরা দিতে পারি না, তবে এটা ঠিক যে আমাদের চেষ্টার মধ্যে ইনশাল্লাহ কোনো থাকবে না যাতে করে একটা স্টুডেন্ট হয়। আচ্ছা, এবার আমরা একটু জেনারেল নলেজে যাব। বাংলাদেশ, আন্তর্জাতিক এগুলো একটু দেখব। জেনারেল নলেজ হচ্ছে এটাতে যাব, বাংলাদেশ বিষয় বলে যাব, আন্তর্জাতিক সবগুলো একটু একটু করে পড়ি। ওকে, পড়ার মধ্যে থাকবো আর কি ইনশাআল্লাহ। আমরা দেখবো যে ভালো লাগতেছে কয়েকটা করে, এবং খুব মজা লাগবে পড়তে। পড়ার মধ্যে একটা মজা নিয়ে আসতে হবে যে আসলে এই অনুযায়ী পড়া যেতে পারে। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সুলতানি আমলে বাংলা রাজধানীর নাম কি ছিল? গৌড়। সুলতানি আমলে বাংলা রাজধানীর নাম ছিল গৌড়। হ্যাঁ, সুলতানি, গৌড়। ওকে ফাইন। আচ্ছা, মুক্তিযুদ্ধ বাংলাদেশে কয়টি সেক্টর? এটা সবাই জানো, 11/64টা হচ্ছে সাব সেক্টর ছিল। ঢাকা সর্বপ্রথম কবে বাংলা রাজধানী স্থাপিত হয়? 1610 খ্রিস্টাব্দে। যেটা হাজমদের আদিবাস, হাজম হচ্ছে নেত্রকোনা এবং ময়মনসিংহ। হ্যাঁ, হাজমদের আদিবাস হচ্ছে ময়মনসিংহ এবং নেত্রকোনা, এটা জানা জিনিস। মানুষের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটা? ছোট ইউনিয়ন আমরা জানি সেন্ট মার্টিন যেটা রয়েছে, এটা হচ্ছে সবচেয়ে ছোট ইউনিয়ন। ঠিক আছে। আচ্ছা, স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেছে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। 424, 426 এটা হবে। সর্বপ্রথম কোন মহিলা টেস্টি শিশুর মা হন? এটা হচ্ছে ফিরোজা বেগম। হ্যাঁ, ফিরোজা হচ্ছে ফার্স্ট, মনে রাখার মধ্যে ফিরোজা বানানটা এফ না, এর দিয়ে উনি হচ্ছে ফার্স্ট হচ্ছে টেস্টি বেবির মা হয়েছে ফিরোজা বেগম। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? অবশ্যই এটা সম্ভব ইব্রাহিম মিয়া। কেননা একটা জিনিস মাথায় নাও যে টার্গেট নিবা তুমি যে আমার
85 থেকে 90 পাইতে হবে, 85-র নিচে আমি যাতে না পাই। সেখানে যদি তোমার 82ও থাকে, কাটার পরেও ইনশাল্লাহ চান্স হয়ে যাবে, প্রশ্ন যদি একদম সহজ হয়। আর কঠিন হলে তো আরও কম নাম্বারে চান্স হয়ে যায়। জাতিসংঘের কত তোমার 136তম। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কি? একবার চেষ্টা করলে কি, হারানোর তো কিছু নাই। তাহলে শহীদ মিনারের স্থপতি কি? এটা হচ্ছে হামিদুর রহমান। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করছিলেন, এটা হচ্ছে সম্রাট আকবর চালু করছিলেন। তাহলে যে 10টা পড়লাম, সাথে সাথে এই 10টা আবার হচ্ছে রিভিশনের মধ্যে নিয়ে আসতে হবে। কিভাবে দেখি আমরা? সুলতানি আমলে বাংলা রাজধানীর নাম কি ছিল? গৌড়। বাংলাদেশে কয়টি সেক্টর? 11টি সেক্টর, 64টি সাবসেক্টর। সর্বপ্রথম বাংলা রাজধানী 1610 খ্রিস্টাব্দে। ওকে। এরপরে যেটা রয়েছে হাজংদের আদিবাস ময়মনসিংহ নেত্রকোনা। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন সেন্ট মার্টিন। বীর প্রতীক 424 ছাব্বে এরকম। বাংলাদেশের সর্বপ্রথম কোন মহিলা রেজিস্ট্রেশনের ফার্স্ট হচ্ছে ফিরোজা বেগম। জাতিসংঘের সদস্য 136তম। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কি? হামিদুর রহমান। বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করছিলেন সম্রাট আকবর। এটা মাথায় আসছে না? দেখো যে হ্যাঁ ভাই, এটা তো আসলে কোনো ব্যাপারই না। একটু জাস্ট খালি হচ্ছে প্র্যাকটিস করলেই কিন্তু দেখবা যে তোমার মাথায় চলে আসছে, এবং তখন তুমি ইনশাল্লাহ পারবা। ঠিক আছে। এবার আমরা একটু আন্তর্জাতিক দেখবো ইনশাল্লাহ, যে আন্তর্জাতিক যে কীভাবে প্রশ্নগুলো হয়। আচ্ছা, ওকে, আন্তর্জাতিকে যাবো এবার আমরা একটু। জিকে বাংলাদেশ বা জিকে আন্তর্জাতিক। কোন নদীর তীরে চীনের প্রথম সভ্যতা গড়ে উঠছিল? তাহলে হোয়াংহো বা পিত নদীর যে তীরে রয়েছে, এখানে প্রথম হচ্ছে সভ্যতা গড়ে উঠছিল। চীনের প্রথম সভ্যতা করেছে ইয়াংসি কিয়াং নদীর অববাহিকা, হোয়াংহো নদীর অববাহিকায়। এইটা হলে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইয়াংসি কিয়াংও হবে, কিন্তু হোয়াংহোটা বেশি ভালো। মিশর ও মেসোপটেমিয়ায় প্রায় সমকালীন সভ্যতা কোনটি? মিশর, মেসোপটেমিয়ার এটা সমকালীন হচ্ছে গ্রিক সভ্যতা। হ্যাঁ, গ্রিক সভ্যতা যেটা রয়েছে এটা। অলিম্পিক গেমস সৃষ্টির সাথে কোন প্রাচীন সভ্যতা জড়িত? তাইলে ওই যে আমরা জানি যে রোমের নাম না, গ্রিসে ছিল, রোম না, গ্রিস হচ্ছে অলিম্পিক গেমস সৃষ্টির সাথে। হ্যাঁ, খেলাধুলা করলো। নিচের কাকে গ্রিকদের ফার্টিলেভি দেবে? আর্টেমিস হচ্ছে কি হচ্ছে ফার্টিলিটি দেবী বলা হয়, আর্টেমিস। নাম এগুলো এত কঠিন থাকবে না। জুলিয়াস সিজার কারো বিখ্যাত নাম শুনছো তো? ওই যে এলাম, দেখলাম আর জয় করলাম, রোমান সম্রাট হিসাবে। হ্যাঁ, তাহলে উনি হচ্ছেন রোমান সম্রাট হিসাবে, উনি সবার বস। ওকে, আচ্ছা, ভেরি ফাইন। দেখি জুলিয়াস সিজার তাহলে রোমান সম্রাট হিসাবে। হ্যাঁ, জুলিয়াস সিজার। প্রাচীন গ্রিস সভ্যতা করেছে কোন সাগর? গ্রিস সভ্যতা হচ্ছে ভূমধ্য সাগর। এই যে ভূমধ্য সাগরের সাথে হচ্ছে গ্রিস। হ্যাঁ, ওকে। রোমান সভ্যতা করে উঠছিল হচ্ছে কিসের সাথে? রোমান। তাহলে এটা যে টাইবার নদীর তীরে না? টাইবার নদীর তীরে হচ্ছে রোমান সভ্যতা। রোটাল। আচ্ছা, অন্য। হ্যাঁ, ঠিক আছে। রোম সাম্রাজ্যের প্রথম সম্রাটকে? দেখো, এরকম প্রশ্ন জাস্ট একটু খেয়াল রাখা আর কি, অন্য আর কিছু না। তাহলে রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে হবে? সিজারের নাম শুনছে, অগাস্টাস সিজার। এগুলোর ব্যাখ্যা কিন্তু আরও আচ্ছা। তোমাদের ইয়াতে ইয়ার কিছু সামারি দিয়েছে নাকি? একটু আমাকে বলো তো, জিকের কিছু সামারি পেয়েছে নাকি প্রাইভেট গ্রুপে? নতুন সপ্তাহ মাচু পিচ্ছি কোন সভ্যতার নিদর্শন? মাচু পিচ্ছি হচ্ছে ইনকা সভ্যতার হচ্ছে নিদর্শন না? মাচু পিচ্ছি ইনকা সভ্যতার নিদর্শন। এর সাথে সাথে পড়ার পর সাথে সাথে আবার রিভিশনের মধ্যে চলে যেতে হবে। দেখি, চীনের প্রথম সভ্যতা করে এসেছে হোয়াংহো বা পিত। চীনের প্রথম সভ্যতা হোয়াংহো নদীর ইয়াংসি কিয়াংও হয়। মিশর, মেসোপটেমিয়া প্রায় সমকালীন হচ্ছে গ্রিক সভ্যতা। অলিম্পিক গেমস সৃষ্টির সাথে জড়িত প্রাচীন গ্রিস। ফার্টিলিটির দেবী বলা আর্টেমিস। জুলিয়াস সিজার কেন বিখ্যাত? রোমান সম্রাট। হ্যাঁ, আচ্ছা। প্রাচীন গ্রিস সভ্যতা করেছে কোন সাগরে? গ্রিস হচ্ছে ভূমধ্য সাগর। রোমান সভ্যতা করেছে টাইবার নদীর তীরে। রোম সাম্রাজ্যের প্রথম সম্রাটকে? অগাস্টাস সিজার। এরপরে নতুন মাচু পিচ্ছি কোন সভ্যতার নিদর্শন? ইনকা। তাহলে যা পড়বা দিয়েছে কিছু না? ওকে, ফাইন। আচ্ছা, এরপরে আমরা যেখানে যেতে পারি, এরপরে আমরা যেতে পারি হচ্ছে তোমার ফিজিক্সের ম্যাথে একটু যাই, দেখি কি অবস্থা। আচ্ছা, ফিজিক্সের ম্যাথের ক্ষেত্রে আর মনে হয় কয়েকটা আমি সূত্র দেখে, আজকে অঙ্ক না দেখে কয়েকটা এমনিতে সূত্র বলি, যে সূত্রগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবা। পড়ছো তোমরা? তারপর কয়েকটা ইম্পর্টেন্ট সূত্র বলি। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট যে সূত্রগুলো দিয়ে পরীক্ষা আসে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ফর্মুলা, সাথে সাথে লিখে ফেলবো যে আচ্ছা এগুলো থেকে পরীক্ষা আসে, জানো তোমরা। তারপর আরেকবার একটু লিখি। যেমন স্থির তৈরি আছে না, সেখানে কয়েকটা সূত্র আছে। যেমন ই সমান হচ্ছে হাফ সিভি স্কোয়ার, হাফ কিউ স্কোয়ার ভাগ সি, হাফ
কিউভি, হাফ সি কিউ স্কোয়ার প্লাস হাফ কিউভি, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট। তারপরে সি সমান হচ্ছে অ্যাপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে সি সমান হচ্ছে 4 পাই অ্যাপসাইলন নট আর। তাহলে স্থির তড়িতে আর দুইটা সূত্র খেয়াল রাখবো। সিপি সমান হচ্ছে C1 প্লাস C2 প্লাস Cn, আর 1/Cs ইকুয়াল 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/Cn। তাহলে দেখো যে আচ্ছা, এর সাথে আরো একটা সূত্র করি। ভি সমান হচ্ছে ই ক্রস ডি, ভি বিও পার্থক্য হচ্ছে ই ক্রস হচ্ছে ডি। ঠিক আছে তো, ডি, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। এই কয়েকটা সূত্র হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে মাথায় রাখবা। স্থির তড়িতের, চলো তড়িতের ক্ষেত্রে যদি আমি যাই, মোস্ট ইম্পর্টেন্ট সূত্র পরাণের ভাই দিয়া, খুব আসে প্রশ্নটা, লিখে ফেললো পি সমান ভিআই, আর পি সমান হচ্ছে ভি স্কয়ার ডিভাইড বাই আর, তারপরে এইচ সমান হচ্ছে আই স্কয়ার আর টি, তারপরে হচ্ছে আর সমানুপাতিক হচ্ছে এল ভাগ এ, এখান থেকে ফর্মুলা দিয়ে ব্যবহার করে কাজে লাগে। আর যদি সূত্র আকারে দাও, রো সমান হচ্ছে আর এ ডিভাইডেড বাই এল, আর এ সমান হচ্ছে পাই আর স্কয়ার ডিভাইডেড বাই এল। হ্যাঁ, এই সূত্রগুলো খুব কাজে লাগবে। তারপরে যেটা রয়েছে আই সমান ই ডিভাইডেড বাই আর প্লাস আর, তারপরে হচ্ছে পি বাই কিউ সমান হচ্ছে আর বাই এস। ওই যে চতুর্থ বাহুতে কত রোধ যোগ করলে ওটা সমান্তরাল বা শ্রেণীতে থাকবে, হ্যাঁ ইয়াতে থাকবে। এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন কিন্তু খুব আসে। পারবা না ইনশাল্লাহ? তাহলে সূত্রগুলো মাঝে মধ্যে একটু করার চেষ্টা করবা যে আচ্ছা ঠিক আছে, দেখি তো আমি যে সূত্রগুলো কিভাবে আমি একটু খেয়াল রাখতে পারি। ওকে, জিনিসটা খেয়াল করবা। আচ্ছা, এরপরে হচ্ছে যে কেমিস্ট্রিতে যদি আমরা যাই, কেমিস্ট্রির খুব গুরুত্বপূর্ণ সূত্র কি হইতে পারে? কেমিস্ট্রিতে কোথা থেকে প্রশ্ন আসে? যেমন খুব গুরুত্বপূর্ণ হচ্ছে VASA সমান হচ্ছে VBSB, এখানে হচ্ছে বি এর ধ্রুবক মানে, আর এখানে হচ্ছে এর, হ্যাঁ, তার মানে এটাকে তুমি এইভাবে করতে হবে, V1S1 সমান V2S2। এই দুইটা সূত্র কিন্তু খুব পরীক্ষায় কাজে লাগে, খুব সহজ এবং পরীক্ষা কিন্তু এখান থেকে আসে। ওকে, এটা তারপরে তুমি দেখবা যে পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা আছে সেটা, তারপর পিওএইচ সমান যে আছে এটা হচ্ছে মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের যে ঘনমাত্রা আছে এটা। এরপরে তুমি দেখবা এখান থেকে এই দুইটার পরে এটা, আর হ্যাঁ আরেকটা খুব ইম্পর্টেন্ট আছে, ওই যে বলে না 10% সোডিয়াম কার্বনের ঘনমাত্রা মোলারিটিতে কত, তখন কি করি পার্সেন্টেজ গুণন 10 ডিভাইডেড বাই আণবিক ভর। এই সূত্র এটা তো সবচেয়ে 1 নম্বরের পড়লে এটা দিয়ে পড়তে হবে আমাদের। তাহলে এই অনুযায়ী কেমিস্ট্রি জিনিসগুলো রয়েছে। তা আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে সহি সালামতে, আগামীকালকে আমাদের প্রাইভেট গ্রুপে আমরা কালকে 2টা লেকচার নিব। আজকের যে বাকি অংশগুলো থাকলো সেইটা আমরা পড়বো দুপুর 2টার দিক থেকে, 30 মিনিট থেকে 45 মিনিট পড়লেই হবে। তারপরে 3টায় আবার এক্সট্রা আরেকটা লেকচার করব। তারপরে কালকে আমরা দুপুর 2টা থেকে ইনশাল্লাহ 2:45 পর্যন্ত করবো, আবার 3টা থেকে 4টা। ঠিক আছে, কালকে ইনশাল্লাহ 2টা লেকচার আমরা করব এক্সট্রা, কারণ হচ্ছে আমাদের ঈদের আগে হচ্ছে একটু এক্সট্রা 2টা লেকচার আগায় রাখবো, যাতে আমরা ঈদের সময় পরীক্ষাগুলো রেগুলার দিতে পারি আর পড়ার মধ্যে কোনো অনিয়ম তৈরি না হয় ইনশাল্লাহ। তাহলে মেডিকেলে যাদের চান্স পাওয়ার ইচ্ছা ভাইয়া, তো মাথায় নিতে হবে যে রেগুলারিটিতে যাতে কোথাও কোনো গ্যাপ না থাকে। একদম প্রত্যেক দিন যে আমার পড়ার কথা সেটা আমাকে রেগুলার পড়তে হবে। কোনো কারণে হইতে পারে যে খুব, হ্যাঁ মাসে একদিন হইতে পারে হঠাৎ করে, কিন্তু এটা আবার দৈনিক যাতে এই অভ্যাস না হয়, হ্যাঁ দৈনিকেই এরকম হবে না। তাহলে রেগুলারিটি মেনটেন করে ইনশাল্লাহ পড়া, আর প্রথম থেকে যা পড়ছি আমরা কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে রাখবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।